এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এই মুহূর্তের এক্সক্লুসিভ সংবাদগুলি আপনাদের কাছে আমরা সরাসরি পৌঁছে দেব। তার আগে রিকোয়েস্ট একটা ছোট্ট, চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমাদের সংবাদগুলি প্রত্যেকদিন আপনি সবার প্রথমে দেখতে পারবেন। আর আপনার যে কোনো ধরনের কমেন্ট, মতামত, কোন এলাকা থেকে সংবাদ দেখছেন আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমাদেরকে। রাজ্য জুড়ে জমি মাফিয়াদের হাত থেকে জমি চুরি ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা রাজ্য সরকারের। প্রত্যেকটি জমির খতিয়ানে এবার যুক্ত করতে হবে আপনার মোবাইল নম্বর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জমি চুরি প্রতিরোধে একটি কঠোর পদক্ষেপ গ্রহণ করল। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জমির প্রত্যেকটি খতিয়ানে এবার জমির মালিকদের মোবাইল নম্বর যুক্ত করা বাধ্যতামূলক। এর মাধ্যমে জমির মালিকদের মোবাইল ফোনে দ্রুত সতর্কবার্তা পাঠানো হবে যদি কোনো অসাধু ব্যক্তি বা জমি মাফিয়া জমির দলিল জাল করে কিংবা জমি অন্যের নামে ট্রান্সফার করবার কোনো চেষ্টা করে। এই পদক্ষেপের ফলে জমি চুরির চক্রকে ধরা পড়বে সহজে এবং দ্রুত। পুজোর পরপর এটি কার্যকর হতে চলেছে গোটা রাজ্য জুড়ে। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে জমি চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছিল। নকল জমির দলিলের মাধ্যমে জমির মালিকের অজান্তেই জমির ট্রান্সফার ঘটানোর অভিযোগ বহুদিন ধরে আসছিল রাজ্য জুড়ে। এই সমস্যার সমাধানে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটি জমির খতিয়ানের সঙ্গে এবার জমির মালিকের মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। এর ফলে যে কোনো অনৈতিক কাজকর্ম হলে জমির মালিককে সতর্ক করে দেওয়া হবে সাথে সাথে এবং জমি চুরির ঘটনা রোধ করা যাবে। এক্ষেত্রে পুজোর পরেই জমির মালিকদের তাদের মোবাইল বা ফোন নম্বর জমির খতিয়ানে যোগ করার আবেদন করতে হবে। ভূমি সংস্কার দপ্তরের বাংলার ভূমি পোর্টালে গিয়ে সচিত্র পরিচয়পত্র আপলোড করে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সফল হলে জমির মালিকের ফোন নম্বর তার জমির খতিয়ানের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। রাজ্যের শিক্ষকদের জন্য বড় স্বস্তির খবর। শিক্ষক পেনশনে এবার কমছে জটিলতা। শিক্ষকদের পেনশনের ক্ষেত্রে জটিলতা কমানোয় উদ্যোগী হল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পশ্চিমবাংলা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, ন্যূনতম 10 বছর চাকরি করলে তবেই পেনশন পাওয়া যায়। কিন্তু কোনো শিক্ষক 9 বছর 6 মাস চাকরি করলেও তাকে পেনশন দেওয়ার ক্ষমতা শিক্ষা দপ্তরের হাতে রয়েছে। তবে এতদিন শিক্ষা দপ্তর সেই ক্ষমতা সেভাবে প্রয়োগ করত না। এবার থেকে 9 বছর 6 মাস চাকরি করলেও কোনো শিক্ষক বাকি 6 মাসের ঘাটতি মুকুব করার জন্য আবেদন করলে শিক্ষা দপ্তর বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করবে সাথে সাথে। এতদিন ওই কয়েক মাসের ঘাটতি পূরণের জন্য অনেকে আদালতের দ্বারস্থ হতে হতো। এবার সেই ঝক্কি কমছে পশ্চিমবাংলায়। এদিন একটি হোয়াটসঅ্যাপ নম্বর উদ্বোধন করেন ব্রাত্য বসু। তিনি জানান, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মীরা তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও এবার থেকে মাধ্যমিক পাস করা পড়ুয়াদের প্রাপ্ত নম্বর সংশোধিত হলে তা সাথে সাথে ডিজি লকারে অ্যাপে প্রতিফলিত হবে বলে জানিয়েছে বাংলার শিক্ষামন্ত্রী। বহু বছর পর জম্মু কাশ্মীরে হচ্ছে বিধানসভা নির্বাচন। তার আগে একাধিক বিরাট বড় প্রকল্পের ঘোষণা বিজেপির। সন্ত্রাসের শিকড় থেকে পর্যটনের শীর্ষে পৌঁছবে এবার কাশ্মীর। বিজেপির ইস্তেহার প্রকাশ করে জানালেন অমিত শাহ। এদিন বিজেপির ইস্তেহার প্রকাশ কর্মসূচিতে 5 লক্ষ কর্মসংস্থান সহ জম্মু এবং কাশ্মীরের উন্নয়ন নিয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ত্রাসে ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের জন্য পুনর্বাসন যোজনা, রাজৌরিতে পর্যটন হাব গড়ার ঘোষণা করেছেন অমিত শাহ। এই নির্বাচনে বিজেপির স্লোগান হবে ম্যাক্সিমাম টেরোরিজম টু ম্যাক্সিমাম ট্যুরিজম। অমিত শাহ বলেন, ক্ষমতা এলে আমরা জম্মু কাশ্মীরে মা সম্মান যোজনা প্রকল্পে প্রত্যেকটি পরিবারের বয়স্ক মহিলাদেরকে বছরে 18,000 টাকা করে দেবার ব্যবস্থা করব। এছাড়া উজ্জ্বলা প্রকল্পের অধীনে প্রতি বছর 2টি গ্যাস সিলিন্ডার একেবারে বিনামূল্যে দেব আমরা। প্রগতি শিক্ষা যোজনায় আমরা প্রতি বছর জম্মু কাশ্মীরের কলেজ পড়ুয়াদের ভ্রমণ ভাতা হিসেবে 3,000 টাকা করে দেব বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাস পেরিয়ে আবারও রাত দখল কর্মসূচি গোটা পশ্চিমবাংলা জুড়ে। সুপ্রিম কোর্টের শুনানির আগের দিন সুবিচার চাইতে জোরদার আন্দোলন পশ্চিমবাংলায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখলের ডাক। আগামী 8ই সেপ্টেম্বর রবিবার ফের রাত দখল করতে পথে নামছেন বাংলার মেয়েরা। মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার 1 মাসের মাথায় এই কর্মসূচির ফের ডাক দেওয়া হলো। 14ই আগস্ট রাত দখল করতে পথে নেমেছিলেন এর আগে বাংলার মেয়েরা। এবারে সমাজের সমস্ত স্তরের মানুষকে এবারে রাত দখলে ডাক দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডে প্রায় প্রত্যেক দিন কোনো না কোনো প্রতিবাদ কর্মসূচি চলছে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত জুড়ে। সোমবার 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি
তাই তার আগের দিন রাতে এই রাত দখল কর্মসূচির ঘোষণা দেওয়া হলো। প্রসঙ্গত গত 9 অগস্ট আরজিকর মেডিকেল কলেজের ভেতরে ঢুকে সেমিনার রুম থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর কেটে গিয়েছে অনেকগুলো দিন। রাজ্য সরকারের হাত থেকে ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে। দেশের সর্বোচ্চ আদালতের দিকে এবার তাকিয়ে সকলেই। অপরদিকে ভোর দখলের ডাক দিয়েছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা। 9 সেপ্টেম্বর ভোর 4:10 থেকে সকাল 6টা পর্যন্ত শিলিগুড়িতে ভোট দখলের ডাক দেওয়া হয়েছে। বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি। এই পশ্চিম বাংলার মাটিতে হয়তো এই মুহূর্তে সমস্ত কিছুই সম্ভব। যারা রক্ষক তারাই এবার ভক্ষক। গাড়ি আটকে ব্যবসায়ীর কোটি টাকা লুট পশ্চিম বাংলার পুলিশ আধিকারিকের। এছাড়াও সিআইডির গোয়েন্দা যুক্ত ইতিমধ্যে গ্রেপ্তার 6। ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে দিল্লির এক ব্যবসায়ীর গাড়ি আটকে কোটি টাকার বেশি লুট করার অভিযোগ উঠেছে। ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুর্গাপুর থানার এক এএসআই এবং সিআইডির এক গোয়েন্দা সহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ডিসি পূর্ব অভিষেক গুপ্তা বিষয়টি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এএসআই অসীম চক্রবর্তী এবং সিআইডির গোয়েন্দা চন্দন চৌধুরী। এছাড়াও ওই ব্যবসায়ীর এক অংশীদার সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এএসআই অসীম চক্রবর্তী, সিআইডির গোয়েন্দা চন্দন চৌধুরী। এছাড়া ওই ব্যবসায়ীর এক অংশীদার সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলা রেলওয়ের ঠিকাদার, তার এক অংশীদার এবং কর্মী বৃহস্পতিবার দুপুরে গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাদের কাছে নগদ 1,01,00,000 টাকা ছিল। 19 নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরের ডিভিসি মোড়ের কাছে তাদের গাড়ি আটকানো হয়। নিজেদের ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে তাদের গাড়িতে তল্লাশি চালায় বেশ কয়েকজন। গাড়ির মধ্যে থাকা 1,01,00,000 টাকা তারা পায়। এরপর কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সেই টাকা নিয়ে চম্পট দেয় তারা। বিষয়টি জানার পর ওই দিন গভীর রাতেই ব্যবসায়ী দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় এখনো পর্যন্ত এক পুলিশ কর্মী সহ এক গোয়েন্দা সহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে তদন্তকারীরা। একেবারেই পৈশাচিক ঘটনা। মদ খাইয়ে প্রকাশ্যে রাস্তায় ধর্ষণ, ভাইরাল ভিডিও। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। দিকে দিকে প্রতিবাদের ঝড়। নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছে লক্ষ লক্ষ মানুষ। এর মাঝে ফের উঠে এলো নারী নির্যাতনের ভয়াবহ খবর। সামনে উঠে এলো মর্মান্তিক এক ধর্ষণের ঘটনা। মদ্যপান করিয়ে প্রকাশ্য রাস্তায় ধর্ষণ করা হলো এক মহিলাকে। তারপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো সেই অত্যাচারের ভিডিও। আরজিকরের ছায়া পড়েছে এবার মধ্যপ্রদেশের উজ্জয়নে। জানা গিয়েছে এক মহিলাকে জোর করে মদ্যপান করায় ওই অভিযুক্ত। এরপর রাস্তার মাঝেই তাকে ধর্ষণ করা হয় লোকজনের সামনে। চূড়ান্ত অমানবিকভাবে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের ভিডিও পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই পদক্ষেপ করে পুলিশ। ভিডিও দেখে অভিযুক্তকে ইতিমধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ওই ব্যক্তি। ধর্ষণের পর তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায় সে। হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরকে ছেঁটে ফেলতে চাইছে এবার বাংলাদেশ। তথাকথিত নয়া স্বাধীনতার পর বাংলাদেশে এখন পরিবর্তনের হিড়িক। এই আবর্তে সামাজিক মাধ্যম, ইউনিভার্সিটির ধর্মান্ধ পড়ুয়ারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে সোচ্চার। তবে তার বিরোধিতা করে পাল্টা প্রচার চলছে। কিন্তু উগ্র ভারত বিরোধিতার এই পর্বে নেটিজেনদের সেই চাপকে উপেক্ষা করতে পারছে না অন্তর্বর্তী সরকার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ইতিহাস হতে চলেছে বলে ইঙ্গিত মিলছে বাংলাদেশে। কিন্তু কেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি? সামাজিক মাধ্যমে বাংলাদেশের স্বঘোষিত নিয়ন্ত্রকরা লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু। ঠাকুর পদবীর একজন হিন্দুর লেখা গান কিভাবে একটি ইসলামিক দেশের জাতীয় সঙ্গীত হতে পারে? আবার কেউ লিখছেন, বিধর্মী রবীন্দ্রনাথ এই গানটি তার আরাধ্যা মা কালীর ভজনায় লিখেছিলেন। সেই গান এখনই পরিবর্তন করা হোক। গানের মধ্যে বাংলাদেশ সংক্রান্ত একটি শব্দ নেই। এহেন আজগুবি যুক্তিগুলিকে সমর্থন করছে জামাত, হেফাজতে ইসলামের মতো মৌলবাদে বিশ্বাসী বাংলাদেশের মাঝারি স্তরের কিছু নেতা। বাংলাদেশের হুজুররা বিভিন্ন ধর্মীয় জলসায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে গলা চড়াচ্ছেন। তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের এহেন তোড়জোড়ের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। গত 6 সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত কর্মসূচি নিয়েছিল উদীচী জাতীয় খেলাঘর এবং আসরের মতো সাংস্কৃতিক সংগঠনগুলি। কিন্তু মৌলবাদীদের হুমকি কর্মসূচিটি আওয়ামী লীগের এই প্রচার চালিয়ে গোটা পরিস্থিতি বিগড়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে।
কিন্তু প্রশ্ন উঠছে, বাংলাদেশ জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধী এহেন জিগির মূলত কে তুলে দিল? প্রসঙ্গত 1971 স্বাধীনতা যুদ্ধ পর্বে পাক সেনাবাহিনীকে সর্বান্তকরণে সাহায্য করতে রাজাকার বাহিনী গড়েছিলেন তিনি জামাতের গোলাম আজম। প্রধান যুদ্ধাপরাধী হিসেবে গোটা দেশে ঘৃণিত ছিলেন। 90 বছরের কারাদণ্ড ভোগের সময় জেলেই মৃত্যু হয়েছিল তার। গোলাম আজমের পুত্র বাংলাদেশ সেনাবাহিনী থেকে 15 বছর আগে বহিষ্কৃত প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি গত বুধবার সামাজিক মাধ্যমে জাতীয় সঙ্গীত এবং সংবিধান পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়েছিলেন। তারপর থেকেই নখ দাঁত বের করে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতায় ঝাঁপিয়ে পড়েছে মৌলবাদীরা। অবশেষে কি তাহলে এই প্রবল চাপে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে? সেটা জবাব দেবে সময়। কেমন থাকবে আজকে পশ্চিমবাংলার আবহাওয়া? এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি আমরা বিস্তারিত দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আজকে কিংবা পরবর্তী 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর। তবে সোমবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুটো জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজকে কিংবা পরবর্তী 24 ঘন্টা রবিবার নাগাদ ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। তবে আজকে বীরভূম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ এই তিনটি জেলার কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সতর্কবার্তা রেখেছে আবহাওয়া দপ্তর।